আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে। হ্যালো পিপল, কেমন আছেন সবাই? ইয়াস, অনেক সুন্দর একটা গান। আমি একটু কর্কশ বেসুর কণ্ঠে গেয়ে ফেললাম। ইয়াস, অনেকদিন পর যে গল্পের শেষ নেই, দেবপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। লাস্ট ভিডিওটা ছিল বন্য থেকে আমরা কীভাবে সভ্য হয়েছি। আজকে আমরা জানবো মানুষ যখন ছেলে মানুষ ছিল, পশুপালন আর চাষাবাদ কিভাবে এই পুরা মানব জাতির ইতিহাসকে বদলে দিয়েছিল। সেই গল্পটাই আজকে আমরা জানবো। শুরু করি। মানুষ যখন ছেলে মানুষ ছিল, পশুপালন আর চাষবাস এই দুটি কাজ শিখতে পারার পর থেকেই মানুষ যেন রীতিমতো সাবালক হয়ে উঠল। তার আগ পর্যন্ত মানুষ নেহাতি ছেলে মানুষ বুঝি। মানুষ যতদিন ছেলে মানুষ ছিল ততদিন বেচারার অবস্থা নেহাতি খারাপ, নেহাতি গরিব। যেন গরিব না হয়ে বা উপায় কি? আজকালকার মতো বাড়ি গাড়ি তো দূরের কথা, দুবেলা পেট ভরবার মতো খাবার জোগাড় করাই তখন দারুণ কঠিন কাজ। শুধু ওই খাবার জোগাড় করবার চেষ্টাতেই তাকে তার সবটুকু শক্তি খরচ করতে হয়। মানুষ যখন এইরকম দিন দরিদ্র অবস্থা, তখন নিশ্চয়ই পৃথিবীতে বড় লোক গরিব লোকের তফাৎ দেখতে দেওয়া সম্ভব নয়। বড় লোক হয়ে বড়লোকই করবার মতো জিনিসপত্র কে পাবে, কোথা থেকে পাবে? সামান্য সম্বল দিয়ে তখন কোনো মতে বেঁচে থাকা, আর তাই একসঙ্গে দল বেঁধে বেঁচে থাকা। বড়লোক নেই, গরিব নেই, রাজা নেই, প্রজা নেই, মালিক নেই, মজুর নেই, সারাটা দল সারাদিনের চেষ্টায় মোট যেটুকু খাবার জোগাড় করতে পারে তার ওপর দলের সবারই সমান অধিকার। কেউ বেশি পাবে, কেউ কম পাবে, এমন ব্যবস্থা মোটেই নয়। সমানে সমান হয়ে বেঁচে থাকা। তবু মনে রাখতে হবে, এই যে সমানে সমান ভাব, এর আসল কারণ হলো অভাব, দৈন্য। সকলেই গরিব, আর তাই সকলেই সমান। নিজস্ব জিনিস বলতে, নিজস্ব সম্পত্তি বলতে কারোর কিছুই নেই। সম্পত্তি বলতে কি আর হতে পারে? শিকার করবার জমি জঙ্গলের উপর তো কারো একার দখল নয়, পুরো দল শিকার খুঁজে বেড়াচ্ছে। জমি জঙ্গলগুলোর উপর পুরো দলের সমান অধিকার। নিজের বলতে শুধু ওই হাতিয়ারগুলো, কিন্তু ওগুলো তখন এমন ধরনের যে তৈরি করতে পারা খুব সহজ। তীর, ধনুক, পাথরের মুগুর, পাথরের বল্লম যে কেউ খুশি মতো তৈরি করতে পারে, আর তাই এগুলোর মালিকানা নিয়ে মারপিট বাঁধবার কথা নয়। বুঝতেই পারছো, মানুষের যখন এই অবস্থা, তখন টাকা কড়ি বা ধনরত্ন বলে কোনো জিনিসই থাকতে পারে না পৃথিবীর কাছে। তখন মানুষ সব শুদ্ধ যেটুকু জিনিস আদায় করতে পারে তার সবটুকুই তো খরচ হয়ে যায় কোনো মতে বেঁচে থাকার জন্য। ফালতু কিছু পড়ে থাকে না, বাড়তি বলে কিছু নেই। তাই কেনাবেচা করবারও কোনো কথা ওঠে না। কথা ওঠে না টাকা পয়সা, ধন রত্ন জমাবার। দলের সকলকেই তখন প্রাণপণ মেহনত করতে হয়। ফাঁকি মারবার জো নেই, আলসামি করবার জো নেই, কুড়েমি করবার জো নেই। কুড়েমি করবে কে? যে কুড়েমি করবে সে খাবে কি? যদি এমন হয় যে অন্য কেউ গতর খাটিয়ে খাবার জোগাড় করে দিচ্ছে, তাহলেই তো কারো পক্ষে পায়ের উপর পা দিয়ে হাই তোলা সম্ভব। কিন্তু তখনকার অবস্থায় এ কথা একেবারেই ওঠে না। হাতিয়ারগুলা নেহাতি বাজে ধরনের, আর সেই হাতিয়ার হাতে একজন মানুষ প্রাণপণ মেহনত করে পৃথিবীর কাছ থেকে যেটুকু জিনিস আদায় করতে পারে তার সবটুকুই তো খরচ হয়ে যায় কোনো মতে তার নিজের যান বাঁচাবার কাজে। তাই সকলকেই মেহনত করতে হয়। মেহনতের দিক থেকে সকলেই সমান সমান। তাই বলে সবাই যে ঠিক একই ধরনের কাজ করছে তা অবশ্য বলা যায় না। পুরো দলটার পক্ষে বেঁচে থাকবার জন্যে যতখানি মেহনত দরকার, সে মেহনত নিয়ে বহুদিন আগে থাকতেই একটা মোটামুটি ভাগাভাগি হয়ে গিয়েছিল।
কিন্তু মেহনতের ভাগাভাগি করতে শিখলেও তখনকার মানুষ এই নিয়ে কোনো ইজ্জতের তফাৎ করতে শেখেনি। কথাটা ভালো করে বুঝতে হবে। আজকের দিনে কি রকম, ও লোকটা নেহাতি চাষাভুষা, এ লোকটা নেহাতি কুলে মজুর, তার মানে এরা সব ছোট লোক। অমুক বাবু অফিস করেন, ভদ্রলোক। তমুক বাবু মাস্টারি করেন, খাতির করবার মতো লোক। অবশ্য আজকের দিনে সবচেয়ে বেশি খাতির হলো তার, যিনি নিজে বড় একটা গতর খাটান না। যেমন ধরো গায়ের জমিদার কিংবা চা বাগানের সাহেব। এদের কথা না হয় ছেড়েই দাও, যারা সত্যি মেহনত করে তাদের কথাই ধরো। একজন এক এক রকম মেহনত করে, আর এই রকমারি মেহনতের দরুন রকমারি মানুষের রকমারি খাতির। মোটের উপর যারা গতর খাটায় তাদের চেয়ে যারা মাথা খাটায় তাদের কদর বেশি। গতর খাটানোটা নেহাতি যেন ছোট লোকামি। কিন্তু মানুষেরা যখন সমানে সমান তখন একেবারে অন্যরকম। কেউ গায়ে ফু দিয়ে ঘুরতে পারে না, গতর না খাটালে কারো পক্ষেই বাঁচা সম্ভব নয়। তাই মেহনত করা যে মন্দ কাজ, এই কথা তখন কারো মাথায় আসবে কেমন করে? দলের মধ্যে অবশ্য নানান মানুষের নানান রকম কাজ। কেউ বা শিকার খুঁজে বেড়াচ্ছে, কেউ মাছ ধরছে, জ্বালানি কাঠ জোগাড় করছে কেউ। আবার মেয়েরা হয়তো কচি ছেলেপুলে সামলাচ্ছে, জানোয়ারের ছাল থেকে পরনের জিনিস তৈরি করছে। এই রকম নানান রকম। কিন্তু এত রকমের মধ্যেও এটা ভালো, ওটা মন্দ, এটা খাতির করবার মতো, ওটা ঘেন্না করবার মতো তা মোটেই নয়। মানুষ যতদিন সমানে সমান হয়ে বাঁচত ততদিন পর্যন্ত কারো পক্ষেই অপরের জিনিস কেড়ে নেবার কথা ওঠে না। তার মানে তখনও মানুষ লুটপাট করবার মহিমাটা শেখেনি। কে লুটপাট করবে, কি লুটপাট করবে? দলের সবাই মিলে মেহনত করে সব শুদ্ধ যতখানি জিনিস জোগাড় করতে পারলো তার সবটুকুই তো খরচা হয়ে যায় কোনো মতে দলের সবাইকার যান বাঁচাবার জন্যে। জমাবার মতো ফালতু জিনিস কারো কাছে নেই, তাই একজনের পক্ষে আরেকজনের জিনিসের উপর লোভ করবার কথাই ওঠে না। কিন্তু এই অবস্থা ক্রমশ বদলাতে লাগলো। হাতিয়ারের উন্নতির ফলে মানুষ নিছক বেঁচে থাকবার চেয়ে বেশি উপকরণ তৈরি করতে শিখেছে। বাড়তি উপকরণটা জমছে মানুষের ঘরে। প্রথম দিকে অবশ্য এই বাড়তি উপকরণটা দিয়ে দলেরই কয়েকজনকে দক্ষ কারিগর হবার সুযোগ করে দেওয়া গেল। নিজেদের পেট ভরবার জন্য সেই কারিগররা আর খাবার জোগাড়ের কাজে আটকে থাকবে না, পুরো সময়টাই কারিগরিতে দিতে পারবে। বাকি সকলের তৈরি বাড়তি জিনিস দিয়ে তাদের পেট চলবে। এইভাবে পুরো সময়টা কারিগরিতে লাগাতে পারলে হাতিয়ারের ঢের ঢের উন্নতি সম্ভব। আবার হাতিয়ারের এই উন্নতির ফলে জিনিসপত্র তৈরির কাজও অনেক উন্নতি হতে লাগলো, ঢের ঢের বেড়ে যেতে লাগলো, ফলে বাড়তে লাগলো জমানো সম্পদ। এখান থেকে কিন্তু মানুষের গল্প একটা দারুণ মোড় ফিরতে শুরু করলো। 10 জনের জমানো সম্পদ একজন যদি কোনো মতে আত্মসাৎ করতে পারে তাহলে তো সে বাকি সকলের চেয়ে ঢের বেশি নিজের ঘরে তুলতে পারবে। ফলে সে আর বাকিদের সঙ্গে সমান থাকবে না, তুলনায় বড়লোক হয়ে যাবে। আর হলো তাই। গায়ের জোরে বা ছলে বলে কৌশলে দলেরই কিছু লোক বাকিদের বাড়তি সম্পদটা কেড়ে নেওয়ার আয়োজন শুরু করলো। ফলে ভাঙন ধরল সমাজে। এখন থেকে দলের সকলে আর সমানে সমান নয়, কারো ঘরে ঢের বেশি, কারো ঘরে ঢের কম। কিন্তু ব্যাপারটা একটু পরে আরো ফলাও করে বলবো। মিলেমিশে সমানে সমান হয়ে থাকবার অবস্থা
যখন শেষ হয়েছে তারপর থেকেই মানুষের মনে জন্ম নিয়েছে লোভ। মানুষের সামনে খুলেছে পরের জিনিস লুটপাট করে সহজে সুখ ভোগ করবার পথ। তখন থেকেই মানুষ শত্রু হয়েছে মানুষের, তার আগে নয়। তার আগ পর্যন্ত মানুষের সামনে শুধু একটা পথ, মেহনত করার পথ, পৃথিবীর সঙ্গে লড়াই করবার পথ, মানুষের সঙ্গে মানুষের লড়াই নয়। তর্ক করে কেউ হয়তো বলবে, লুটতরাজের মতলব যদি নাই ছিল তাহলে তখনকার দিনের মানুষ লড়াই করতে যেত কেন? উত্তরে বলবো, লড়াই ওরা মাঝে মাঝে করত, কিন্তু লুটতরাজের মতলবে নয়, নেহাতি জানের দায়ে। জানের দায়ে লড়াই করার মানে কথাটা বুঝিয়ে বলছি। ধরো এখানে একদল মানুষ রয়েছে, তাদের দলে 1000-2 লোক। শখানেক মাইল দূরে আর একদল মানুষ, তাদের দলেও ধরো 1000-2 লোক। মাঝখানে যে 100 মাইল জমি জঙ্গল, তার খানিকটা জায়গা জুড়ে শিকার করে প্রথম দলের মানুষ, খানিকটা জায়গা জুড়ে শিকার করে দ্বিতীয় দলের মানুষ। জমির মালিক বলতে সত্যি কেউ নয়, খানিকটা জায়গা জুড়ে শিকার খোঁজ করার অভ্যাস একটা দলের। এই অবস্থায় দলের লোক বাড়তে বাড়তে হয়তো প্রথম দলটার 3000 মানুষ হয়ে গেল। তখন তারা যদি আরও খানিকটা বেশি জায়গা জুড়ে খাবার জোগাড় করবার চেষ্টা না করে, আরও খানিকটা বেশি জঙ্গল পিটিয়ে শিকার জোগাড় করবার চেষ্টা না করে, তাহলে তারা বাঁচবে কেমন করে? আর এইভাবে বাড়তি জায়গা থেকে খাবার জোগাড় করবার চেষ্টা করলেই অন্য দলের মানুষদের সঙ্গে ঠুকাঠুকি লাগবার খুব বেশি সম্ভাবনা। তাই লড়াই, ওসব লড়াই নেহাতি জানের দায়ের লড়াই, অপরের জমানো ধন রত্ন লুট করে আনবার লোভে যুদ্ধ নয়। পরের যুগে যেসব যুদ্ধ, সেগুলো কিন্তু জানের দায়ে যুদ্ধ মোটেই নয়। আসলে সেগুলো হলো মেহনত করবার বদলে লুটপাট করে সহজে বড়লোক হবার মতলবে যুদ্ধ। মানুষ যতদিন ছেলে মানুষ ছিল ততদিন পর্যন্ত তাদের মধ্যে শাসন ব্যবস্থা বলে কোনো কিছুর দরকার পড়েনি। রাজা নেই, চাকরি নেই, হাকিম নেই, উকিল নেই, কয়েদ নেই, কয়েদি নেই। তখন কেউ কাউকে শাসন করে না। দলের মধ্যে যদি কারোর সঙ্গে কারো ঝগড়াঝাটি হয়, তাহলে দলের সবাই মিলে একটা নিষ্পত্তি করে দেবে। মানুষের জীবন তখন এমন সহজ আর এমন স্বাভাবিক যে আইন বলে উচিত অনুচিত মানে কি, এসব কথা নিয়ে কারো পক্ষেই মাথা ঘামাবার কথা নয়। আসলে আইন বলো, উচিত বলো, আদালত বলো, সব কিছুর পেছনে রয়েছে একটা ব্যাপার। সেটা হলো মানুষের দল দুটো দলে ভেঙে যাবার ব্যাপার। একটা দল আর একটা দলকে শাসনে রাখবে, এই রকম দুটো দল। মানুষ যতদিন ছেলে মানুষ ছিল ততদিন পর্যন্ত এরকম দুটো দলের কথাই ওঠে না। তাই শাসন নেই, আইন নেই, উচিত অনুচিত নিয়ে মাথা ঘামাবার বালাই নেই। তাহলে দলের কাজটা চলতো কেমন করে? সকলে না হয় সমান, তবু সর্দার বলে একজন কাউকে না মেনে নিলে দল তো আর চলে না। তাই রাজরা থাকুক আর নাই থাকুক, অন্তত সর্দারের সর্দারিটুকু তো থাকা চাই। দলের গড়নটা কীরকম ছিল তাই বলি, শুনলে বুঝতে পারবে শাসকদের দাপট বাদ দিয়েও মানুষের সমাজ কত শান্ত আর সরলভাবে চলতে পারে। তখন দলটাকে চালাবার ভার দলের সর্দার আর মোড়লের উপর। সর্দার চালায় লড়াইয়ের কাজ, মোড়ল বাকি সব কাজ। কিন্তু এই মোড়ল বা সর্দার রাজা উজির ধরনের কিছু নয়, কেননা দলের সবাই একসঙ্গে বসে ঠিক করে দেয় কে হবে মোড়ল, কে হবে সর্দার। নিজেদের মধ্যে থেকেই তারা কাউকে মোড়ল বলে ঠিক করলো, কাউকে সর্দার বলে বেছে নিল। তারপর এই বাছাই হবার পর
দলের লোক যদি কোনোদিন মনে করে ওই মোড়ল বা সর্দার দলের কাজ ঠিক মতো চালাতে পারছে না,